কলকাতা শহরের একটি পুরানো বাড়িতে পূজা তার কাকা ও কাকিমার সঙ্গে থাকত। কিছু বছর আগে এক অ্যাক্সিডেন্টে তার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়। পূজার গায়ের রং কালো হওয়ায় তাকে কেউ পছন্দ করত না, এমনকি তার কাকা কাকিমাও তাকে বোঝা মনে করত। তারা তাকে বাড়ির চাকরের মতো করে রাখত। এরকমই একদিন পূজা ঘর পরিষ্কার করতে করতে তার কাকিমাকে বলে, কাকিমা, ঘর পরিষ্কার করা হয়ে গেলে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। স্কুল আবার কিসের? তোর তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তোর মতো মেয়েকে যে আমি মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছি, তোর কপাল ভালো, এর বেশি আশা করিস না। কিন্তু কাকিমা, বাবা মায়ের ইচ্ছে ছিল আমাকে অনেক বেশি পড়াশোনা করানোর। বাবা মাকে নিয়ে এখন আর অত বেশি ভাবতে হবে না, তাদের সাথে সাথে তোর ইচ্ছেগুলো শেষ হয়ে গেছে। এবারে বেশি কথা না বলে চুপচাপ বাড়ির কাজ কর। কাকিমা, তুমি এরকম করে বলো না। বাবার খুব ইচ্ছে ছিল আমাকে জীবনে সফল হতে দেখবে। বাবা মা আমাকে উপর থেকে দেখছে। উপর থেকে দেখছে না ছাই, এসব ফালতু কথা বিশ্বাস করতে নেই। দাঁড়া, এখনই তোর কাকাকে ডেকে আনছি, সেই তোকে উচিত শিক্ষা দেবে। রেখা এই বলে জোরে জোরে চিৎকার করে অজয়কে ডাক দিতে থাকে। কিছু সময় পর অজয় সেখানে আসে। কি ব্যাপার রেখা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখতে পাচ্ছ না আমি একটা কাজে ব্যস্ত আছি? চিৎকার করব না তো কি করব? এই কালো মেয়ের কথাবার্তা শুনেছো? সে জোর করে পড়াশোনা করতে চাইছে। পড়াশোনা করে কি হবে? তোর মতো কালো মেয়েকে কেউ কোথাও চাকরি নেবে না। এবার যা, বেশি মাথা গরম না করে বাজার করে নিয়ে আয়। কাকা, দয়া করে আমাকে একটা সুযোগ দাও। আমি শুধু একটা সুযোগ চাই, তারপর দেখবে কিভাবে তোমাদের মাথা উঁচু করে দিই। সুযোগ? তোর মতো মেয়েকে সুযোগ দেওয়া উচিত নয়। হাতছাড়া হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। যা, এবারে বাজার নিয়ে আয়, বেশি সময় নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে, বাজারের ব্যাগটা দাও, আমি এখনই বাজার করে আনছি। তোর সাহস কি করে হলো আমার উপরে আদেশ করার? যা, নিজে গিয়ে বাজারের ব্যাগটা নিয়ে আয়। এরপর পূজা দুঃখী হয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে প্রচন্ড জোরে দৌড় দিয়ে বাজারে গিয়ে থামে। কাকা ও কাকিমার অত্যাচারের ভয়ে পূজার এখন দৌড়ানোর অভ্যাস হয়ে গেছে, যদিও ছোটবেলা থেকেই সে দৌড়ে অনেক বেশি এক্সপার্ট ছিল। আজ আমার স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলে আমি কত ভালো দৌড়াতাম। বাবার স্বপ্ন ছিল আমাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখতে। পূজা এসব কথা ভাবতে ভাবতে বাজার করতে থাকে। এমন সময় অরুণ নামের একটি লোক তার কাছে আসে। অরুণ ইন্ডিয়ান স্পোর্টস ক্লাবের একজন কোচ ছিল। সে পূজাকে এত ভালো দৌড়াতে দেখে নিজেকে আর আটকাতে পারে না। এই যে মেয়ে, একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। সরি আঙ্কেল, আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। কাকিমা বাজার করতে পাঠিয়েছে, দেরি হয়ে গেলে খুব মারধর করবে। আচ্ছা, তোমার নাম কি সেটা তো বলো। আমার নাম পূজা, সবাই আমাকে কালো মেয়ে বলেই ডাকে। তোমার এত ভালো নাম থাকতে সবাই কালো মেয়ে বলে ডাকে? এটা তো খুব খারাপ ব্যাপার। তবে তুমি খুব ভালো দৌড়াতে পারো। তোমার দৌড়ে মুগ্ধ হয়ে প্রশংসা না করে থাকতে পারলাম না। কি আর করবো আঙ্কেল, দৌড়ানো আমার অভ্যাস হয়ে গেছে। বাজার থেকে বাড়ি ফিরতে একটু দেরি হলে কাকা কাকিমা উল্টো পাল্টা কথা বলে আর খুব মারধরও করে। তাই প্রত্যেকদিন দৌড়ে বাজারে আসি আর দৌড়ে বাড়ি ফিরি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। শোনো পূজা, তুমি যদি চাও আমি তোমাকে ট্রেনিং দিতে পারি। তুমি ডিস্ট্রিক্ট লেভেলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আরে বাহ, এটা তো খুব ভালো হবে। আমার বাবার খুব ইচ্ছে ছিল যে সে আমাকে ডিস্ট্রিক্ট লেভেলের প্রতিযোগিতায় দেখবে, কিন্তু কাকা কাকিমা মনে হয় আমাকে অ্যালাউ করবে না। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার ইচ্ছে থাকলে সব হবে। আমি তোমার কাকিমার সঙ্গে কথা বলবো। না আঙ্কেল, আমি শিওর তারা আমাকে কোনোদিনও ছাড়বে না। চেষ্টা করতে দোষ কি? তুমি শুধু বলো তুমি কি চাও। আমিও জীবনে কিছু করতে চাই আঙ্কেল, নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করতে চাই। আমি জানি বাবা মা আমাকে উপর থেকে দেখছে। তাহলে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি সময় মতো গিয়ে তাদের সঙ্গে কথা বলে নেব। এরপর পূজার বাজার করা হয়ে গেলে সে আবার দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে আসে। কি রে কালো মেয়ে কোথাকার, এত দেরি হলো কেন? বাড়িতে যত কাজ পড়ে আছে সেটা তোর মনে নেই নাকি? আসলে কাকিমা, বাজারে ভালো ভালো সবজি খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যা, আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দে। আর হ্যাঁ,
তার আগে আমাকে এক কাপ চা দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। এরপর পূজা রান্নাঘরের কাজ করার জন্য চলে যায়। কাজ করতে করতে সে অরুণের কথাগুলো ভাবতে থাকে। আঙ্কেলের কথায় যদি কাকা কাকিমা রাজি হয়ে যায় তাহলে খুব ভালো হবে। পূজা এসব কথা ভাবছিল, এমন সময় তার কাকিমা সেখানে চলে আসে। কি রে কালো মেয়ে, তোর চা বানাতে কত সময় লাগে? এই তো কাকিমা, হয়েই এসেছে, আমি চা দিতেই যাচ্ছিলাম। এরপর পূজা চায়ের সাথে কিছু জলখাবার দিয়ে তার কাকা ও কাকিমাকে খেতে দেয় এবং নিজে আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে অরুণ তাদের বাড়িতে এসে দরজার বেল বাজায়। এরপর রেখা গিয়ে বাড়ির দরজা খোলে। কে আপনি? সকাল সকাল আমাদের বাড়িতে কি করতে এসেছেন? আমি অরুণ, ইন্ডিয়ান স্পোর্টস ক্লাবের কোচ। আপনার ভাইঝি পূজা খুব ভালো দৌড়াতে পারে, আমি তাকে ট্রেনিং দিতে চাই। ট্রেনিং? এই কালো মেয়ে ট্রেনিং এ যাবে? ওকে নিয়ে কে এত মাথা ঘামাবে? শুনুন, পূজা অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, তাকে আপনারা সুযোগ দিলে সে বড় কিছু একটা করে দেখাতে পারবে। না না, এটা কোনোভাবেই সম্ভব নয়। ও ট্রেনিং এ চলে গেলে বাড়ির কাজ কে করবে? আমরা ওকে বাইরে বার করতে চাই না। আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পূজা যদি সাফল্য পায় তাহলে কিন্তু আপনাদের পরিবারেরও অনেক নাম হবে। শুনুন, আমাদের নামের কোনো প্রয়োজন নেই। এবার আপনি আসতে পারেন, শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখবেন, আপনারা পূজার প্রতিভা নষ্ট করছেন। মেয়েটা জীবনে অনেক কিছু করতে পারত। আরে বাপরে, আপনি তো ভালোই পেছনে পড়েছেন দেখছি। একটা কথা একবার বললে কি কানে যায় না নাকি? রেখার এরকম ব্যবহারে অরুণের খুব খারাপ লাগে। এরপর সে মাথা নিচু করে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে যে কোনোভাবে পূজাকে তার কাকা কাকিমার হাত থেকে বাঁচাতেই হবে। এরপর থেকে সে প্রত্যেক দিন বাজারে যেতে থাকে এবং পূজার বাজারে আসার অপেক্ষা করতে থাকে। এভাবেই 4 দিন কেটে যায়। একদিন বাজারে পূজার সাথে অরুণের দেখা হয়। আরে পূজা, তুমি কি জানো আমি তোমার সাথে কথা বলার জন্য প্রতিদিন বাজারে আসছি? কিন্তু আঙ্কেল, কাকিমা তো পরিষ্কারভাবে ট্রেনিং এর জন্য বারণ করে দিল। এরপর অরুণ নিজের প্ল্যানের ব্যাপারে সমস্ত কথা পূজাকে জানিয়ে দেয়। পূজাও তার কথা মতো কাজ করতে থাকে। এরপর থেকে অরুণ লুকিয়ে লুকিয়ে পূজাকে ট্রেনিং দিতে শুরু করে। পূজা প্রত্যেক দিন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে একটি পার্কে গিয়ে অরুণের সঙ্গে দৌড়ে ট্রেনিং করত। পূজা, আজ আরো দ্রুত দৌড়াতে হবে। মনে করো তুমি জাতীয় প্রতিযোগিতায় দৌড়াচ্ছ। স্যার, আমি অনেক হাঁপিয়ে গেছি, আর দৌড়াতে পারবো না। অবশ্যই পারবে, তুমি স্ট্রং মেয়ে, তোমাকে তোমার বাবা মায়ের জন্য পারতেই হবে। হ্যাঁ স্যার, আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করো, আমাদের হাতে বেশি সময় নেই। এরপর পূজা দৌড়াতে শুরু করে। অরুণ তার দৌড়ানোর গতি এবং শক্তি নোটিস করতে থাকে। পূজা 2টো রাউন্ড দেওয়ার পর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। স্যার, আজকের জন্য এতটাই থাক। লাস্ট রাউন্ড পূজা, তুমি অবশ্যই পারবে, ট্রাই করো, হাল ছেড়ো না। এরপর পূজা আবার দৌড়াতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার দৌড় শেষ হয়। তুমি খুব ভালো প্র্যাকটিস করছো, এভাবেই চালিয়ে যেতে থাকো। অপরদিকে পূজাকে বাড়িতে দেখতে না পেয়ে তার কাকিমা রেখা বলে, এই পূজা প্রত্যেক দিন ভোরে কোথায় যায় বলো তো? আমি কয়েকদিন থেকে নোটিস করছি সে ভোরবেলায় লুকিয়ে লুকিয়ে বাইরে বেরোচ্ছে আর সকাল হলে বাড়ি ফিরছে। জানো, আমার মনে হয় পূজা হয়তো বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে। তুমি তাহলে আমাকে আগে জানাওনি কেন? চলো, ওকে খুঁজে বের করতে হবে। কিন্তু অজয়, এখন আমরা ওকে কোথায় খুঁজবো? ও যদি সত্যিই পালিয়ে গিয়ে থাকে? পালিয়ে আর যাবে কোথায়? ওর যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই বলে অজয় এবং রেখা পূজাকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। এভাবেই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই পার্কে গিয়ে পৌঁছায়। পার্কে পূজা অরুণের সঙ্গে ট্রেনিং করছিল। পূজা হঠাৎ কাকা কাকিমাকে দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। এই যে কালো মেয়ে, তুই এখানে কি করছিস? আমি আপনার কি বলার আছে আমাকে বলুন। আমি পূজাকে দৌড়ের ট্রেনিং দেওয়ার জন্য এখানে ডেকেছি। তুমি আমাদের বাড়ির মেয়েকে নষ্ট করছো। আমি তো তোমাকে পরিষ্কারভাবে ট্রেনিং এর ব্যাপারে বারণ করে দিয়েছিলাম। তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি একবার ভাবুন,
পূজা যদি সাফল্য পায় তাহলে তো আপনাদেরই লাভ। চুপ করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যাও এখান থেকে, আমরা যেন তোমাকে আর পূজার আশেপাশে না দেখতে পাই। এরপর অরুণ নিরুপায় হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। অপরদিকে পূজার কাকা কাকিমা তাকে মারধর করে টানতে টানতে বাড়ি নিয়ে যায়। এই কালো মেয়ে, ভালো করে শুনে রাখ, আজ থেকে তোর বাইরে বেরোনো বন্ধ। তোকে বাইরে দেখতে পেলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু কাকা, আমি শুধু দৌড়াতে চাই, দয়া করে আমার ট্রেনিং বন্ধ করবে না। তোর মতো মেয়ের দৌড়ানো মানায় না, কালো মেয়ে কোথাকার। আমি শুধু তোমাদের কাছ থেকে সাপোর্ট চাই। আমরা যা বলছি চুপ করে শুনে নে, এটাই তোর জন্য ভালো। কাকিমা, আমার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। আমি বাড়ির সব কাজ মিটিয়ে তারপরেই ট্রেনিং এ যাব। যা, এবারে গিয়ে বাড়ির কাজ কর, আর কাল থেকে বাড়ির বাইরে পা রাখবি না। আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। পূজা অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কিন্তু সে ভেবে নিয়েছিল যে তাকে যে কোনোভাবেই সফলতা অর্জন করতেই হবে, না হলে এই কাকা কাকিমার হাত থেকে সে কোনোদিনও ছাড়া পাবে না। এরপর সেদিন রাতের বেলা সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে পূজা বাড়ির জানালার দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, এই জানালাটাই আমার একমাত্র ভরসা, যে কোনোভাবে আমাকে এখান থেকেই বাইরে বেরোতে হবে। পূজা এই বলে খুব কষ্ট করে জানালা থেকে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং রাস্তা থেকে জোরে জোরে হাঁটতে শুরু করে। আমাকে তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, কাকিমা দেখে ফেললে আমাকে ঘরে বন্দি রাখার সাথে সাথে আমার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেবে। পূজা এই বলে ভয়ে ভয়ে খুব জোরে জোরে পা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে অরুণের বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে বাড়ির দরজায় জোরে জোরে টোকা মারতে শুরু করে। এরপর অরুণ দরজা খুলে পূজাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে পূজা, এত রাতে তুমি এখানে? আমি খুব কষ্ট করে এখানে এসেছি স্যার, আপনি যে কোনো ভাবে আমাকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি কাল বাকি কোচদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে তোমাকে জানাবো। আপনার অনেক অনেক ধন্যবাদ। এরপর পূজা আবার তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে এবং তার রুমের জানালা থেকে রুমের ভেতরে চলে আসে। পরের দিন সকাল হতেই অরুণ ক্লাবে গিয়ে তার অন্যান্য কোচদের সঙ্গে কথা বলে। এই মেয়েটির ভিতরে অসাধারণ প্রতিভা আছে, আমরা তাকে সাহায্য করতে পারলে সে অনেক দূর এগোতে পারবে, কিন্তু তার পরিবারের পারমিশন ছাড়া তো আমরা তাকে গাইড করতে পারবো না। এটার ব্যাপারেও আমি ভেবে নিয়েছি, আমরা গোপনে তাকে সাহায্য করব। কিন্তু এরকমটা করা ঠিক হবে? পরে কোনো রকমের বিপদ হয়ে যাবে না তো? তার পরিবারের ব্যাপারে আমি যেটা জানতে পেরেছি, তার কাকা এবং কাকিমা কোনোদিন তার ভালো চায় না। মেয়েটির ভবিষ্যতের জন্য আমাদেরকে এটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে শেখাবো। আমিও চাই না যে কোনো মেয়ের প্রতিভা এভাবে নষ্ট হয়ে যাক। ধন্যবাদ, আমি জানতাম তুমি নিশ্চয়ই মেয়েটির সাহায্যের জন্য রাজি হয়ে যাবে। নতুন কোচ এবং অরুণ স্যারের সহযোগিতায় পূজা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তার দৌড়ানোর গতি আরো বেড়ে যায়। অরুণ স্যার তাকে ইন্ডিয়ান ন্যাশনাল দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পূজা, তুমি এবার তৈরি হয়ে গেছো। এবার ডিস্ট্রিক্ট নয়, তোমাকে ন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। আপনি সত্যি কথা বলছেন স্যার? আমি ন্যাশনাল প্রতিযোগিতায় দৌড়াতে পারবো? হ্যাঁ, কিন্তু এই কয়েকদিনের মধ্যে তোমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। সেখানে তোমার মতো আরো অনেক ছেলে মেয়ে থাকবে, যাদেরকে হারানো তোমার জন্য সহজ হবে না। আমি তৈরি আছি স্যার, আমি দিন রাত পরিশ্রম করব। ঠিক আছে, তুমি আজ থেকে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে দাও। তোমাকে খাওয়া দাওয়া সবকিছু ভুলে গিয়ে শুধু দৌড় প্রতিযোগিতার কথা মাথায় রাখতে হবে। অরুণের কথায় পূজা দৌড়াতে শুরু করে। সে অনেকক্ষণ পর্যন্ত মাঠের একদিক থেকে অন্য দিক পর্যন্ত দৌড়াতে থাকে। বেশ কিছুক্ষণ পর্যন্ত দৌড়ানোর পর পূজা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। ভয় করলে চলবে না পূজা, তোমাকে নিজের ভাগ্য বদলাতে হবে। আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে। তোমার মধ্যে একটা বিশেষ প্রতিভা আছে, তোমাকে সাহস রাখতে হবে। আপনি ঠিক বলেছেন স্যার, আমি হার মানব না। এই প্রতিযোগিতা আমি জিতে দেখাবই, আমি পারবই। এরপর থেকে পূজা প্রত্যেক রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ত এবং অরুণ স্যারের কাছে গিয়ে সেখানে ভালোভাবে প্র্যাকটিস করত। পূজার কাকা কাকিমা এই ব্যাপারে কিছুই জানত না। এরকমই একদিন পূজার কাকা কাকিমা নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। আরে অজয়, আজকাল এই পূজার ব্যবহার আমার ঠিকঠাক মনে হচ্ছে না। মেয়েটা সব সময় এত শান্ত থাকে কেন?
আরে ওকে নিয়ে তুমি এত ভাবছো কেন? হয়তো সে মার খেয়ে শান্ত হয়ে গেছে। না অজয়, আমার কিন্তু তাকে নিয়ে কিছু একটা সন্দেহ হচ্ছে। মেয়েটা আমাদের চোখে ফাঁকি দিয়ে কিছু করছে না তো? আরে তুমি তাকে নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করো না তো। ওই মেয়েটা নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। তাকে সারা জীবন আমাদের বাড়িতে চাকর হয়েই থাকতে হবে, এটাই তার কপাল। তুমি বুঝতে পারছো না অজয়, সে যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের স্বপ্ন পূরণ করে নেয়, তাহলে সে আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে পড়বে। আমরা আর কোনোদিনও তাকে আটকাতে পারবো না। কি বললে? সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? আমি কোনোদিন এটা হতে দেব না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। অজয় এবং রেখা নিজেদের মধ্যে এসব কথা বলতে থাকে। এইভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং জাতীয় প্রতিযোগিতার দিন চলে আসে। পূজা গোপনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে যায়। আমার কথা মন দিয়ে শোনো পূজা, আজ তুমি নিজের জন্য দৌড়াবে। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট তোমাকে আজ দৌড়ের মাধ্যমে দেখাতে হবে। তোমাকে যে কোনো ভাবে এই প্রতিযোগিতা জিততেই হবে। হ্যাঁ স্যার, আমি জিতবই। আজ কেউ আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ পূজা, তুমি পারবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। এবার যাও। বাবা মা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন জিততে পারি। এরপর পূজা মাঠে চলে যায় এবং কিছু সময় পর বন্দুকের আওয়াজের সঙ্গে সঙ্গে পূজা এবং বাকি সকলে দৌড়াতে শুরু করে। পূজা খুব জোরে দৌড়াতে থাকে এবং তার দৌড়ানো দেখে দর্শকদের মাঝে হইচই শুরু হয়ে যায়। হ্যাঁ পূজা, তুমি অবশ্যই পারবে। আরো জোরে দৌড়াও। আজ তোমাকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। পূজা দৌড়াতে দৌড়াতে সকলকে পেছনে ফেলে দেয়। অর্ধেক মাঠ পার হতে না হতে পূজা তার অরুণ স্যারের দিকে তাকাতে যায় এবং আছাড় খেয়ে মাঠে পড়ে যায়। হায় হায়, এটা কি হয়ে গেল? সকলে পূজার থেকে আগে চলে যাচ্ছে। পূজার এতদিনের স্বপ্ন এভাবে জলে ভেসে যাবে। পূজা, তুমি আবার দৌড়াও। ভালোভাবে দৌড়ালে এখনো তুমি তৃতীয় স্থান অধিকার করতে পারবে। আমার সাথে এটা কি হয়ে গেল? যেটার জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি, আজ এভাবে পড়ে গিয়ে আমার সব স্বপ্ন ভেঙে যাবে। না না, আমি হার মানবো না। পূজা এসব কথা ভেবে আবার দৌড়াতে শুরু করে দেয়। পূজার গতি এবার আরো বেশি বেড়ে যায় এবং সে ঝড়ের গতিতে সকলকে পার করে প্রথম স্থান অধিকার করে নেয়। দৌড় শেষ করার পর পূজাকে প্রথম পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। মাঠে পড়ে যাওয়ার পরেও প্রথম স্থান অধিকার করায় সকল দর্শকেরা পূজার গুণগান করতে থাকে। এরপর পূজা খুশি মনে তার অরুণ স্যারের কাছে যায়। সত্যি পূজা, তুমি অসাধারণ। কিছু সময়ের জন্য আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকের ম্যাচ তোমার হাতছাড়া হয়ে যাবে। আপনি আমার পেছনে এত পরিশ্রম করেছেন, আপনার পরিশ্রমগুলো আমি কিভাবে বিফল হতে দিতাম? আজ যদি আমি হেরে যেতাম তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনিও হেরে যেতেন। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো স্টুডেন্ট পেয়েছি। তোমার মধ্যে অনেক প্রতিভা আছে। তুমি নিজের জীবনে অনেক উন্নতি করবে। এরপর অরুণ পূজাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় পূজার কাকা এবং কাকিমা তার খোঁজ করতে করতে তাদের কাছে আসে। তুমি এখানে কি করছো? কাকু, আমি জিতে গেছি। আজকের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি। এসব বেকার কথা বলা বন্ধ কর। তোর মতো ভিখিরি মেয়ে কোনোদিনও কিছু করতে পারবে না। পূজা অসাধারণ মেয়ে। আপনারা তাকে সাপোর্ট করলে সে জীবনে অনেক উন্নতি করতে পারবে। চুপ করো তুমি। আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই না। আগেও তোমাকে বারণ করেছিলাম, এখনো বারণ করছি। যাও এখান থেকে। কাকা, দয়া করে আমার সাথে এরকম ব্যবহার করবে না। না, কোনো সুযোগ দেওয়া হবে না। চুপচাপ আমাদের সঙ্গে চল, না হলে কিন্তু অনেক মার খাবি। না, আমি বাড়ি ফিরে যাব না। আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।